হ্যালো হ্যালো ওয়েলকাম সকলকে। কেমন আছো সকলে? একদম ভালো তো আছি বাবা। গুড আফটারনুন, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং, ইভিনিংই বলতে পারি, সন্ধে হয়ে গেছে না প্রায়। বাইরে কি অবস্থা যদিও আমি জানি না সন্ধে হয়েছে কিনা। এখান থেকে একবার ঢুকলে বোঝা যায় না সন্ধে না সকাল। আচ্ছা, একটু পড়াটরা হয়েছে? রাধে রাধে বাবা, পড়াটরা হয়েছে একদম। রাধে রাধে। চলো, রানা আর্য। যাই হোক, একটু পড়া ধরি। কালকে আমরা কি পড়েছিলাম একটু বলতো আমাকে, হিন্ট দে। কালকে আমি কি পড়েছিলাম আমি ভুলে গেছি। কি পড়িয়েছিলাম একটু বলতো, কালকে কি পড়ালাম? কালকে টপিক কি ছিল দেখি কার কার মনে আছে। হ্যালো 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 হ্যালো, বলো কাল আমরা কি পড়েছিলাম? আরএস অ্যান্ড এলএস, লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট, তাই তো? পার্লামেন্টের ক্লাস কালকে আমাদের কমপ্লিট হয়েছিল আই গেস। তো এবার আমাকে একটু বলো মা বাবা আকাশ, তুই একটু প্রিভিয়াস ক্লাস দেখে নিও। যদিও আজকের ক্লাসও করো, কোনো অসুবিধা নেই, কারণ প্রতিটা টপিকে আলাদা আলাদা, বাট প্রিভিয়াসগুলো একটু দেখে নিও। আচ্ছা, আমাকে একটু বলো, রাজ্যসভা কালকে মেনলি পড়েছিলাম, লোকসভা তো তার আগের দিন। রাজ্যসভা থেকে একটা প্রশ্ন ধরি। আচ্ছা বলতো, সর্বভারতীয় চাকরির পরীক্ষা সৃষ্টির ক্ষেত্রে কে মেন ক্ষমতাধর? রাজ্যসভা, লোকসভা, নাকি বোথ, নাকি কেউই নয়? সর্বভারতীয় চাকরির পরীক্ষা অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েশনের পাওয়ার কার হাতে রয়েছে? ইয়েস। কে বললি এলএস? সমীর। তোমাকে কিন্তু আমি একদম দামাদাম পেটাবো। সব ভুলভাল, কালকে এত কিছু চাকরি নিয়ে এত কিছু বলে দিলাম, কত ধরনের চাকরি হয়, এই হয় সে হয়, তারপরে বলছিস তুই লোকসভা রাজ্যসভা। একদম ভুল হয়ে গেছে। এটা 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 কি বলবো, এটা ব্লান্ডার, এটা ভুল নয়, এটা ক্ষমার অযোগ্য, বুঝলি? চলো একটা প্রশ্ন ধরি রাজ্যসভা থেকে। আচ্ছা বলতো, রাজ্যসভাতে যে সদস্যরা আসেন তারা কোন কোন ক্ষেত্র থেকে মানে মনোনীত হয়ে আসেন? যারা মনোনীত সদস্য তাদের কথা বলছি আমি। রাজ্যসভার যে মনোনীত সদস্য আসেন তারা কোন কোন ক্ষেত্র থেকে আসেন? वाओ क्या बात है। আচ্ছা বলো। আচ্ছা, সাহিত্য, সায়েন্স, সোশ্যাল আর্ট, ওকে ওকে ওকে, বেশ ভালো বেশ। ওকে চলো, এবার আমরা চলে আসবো আজকের টপিক, দ্যাট ইজ আ সুপ্রিম কোর্ট। কি জিনিস স্যার সুপ্রিম কোর্ট? চলো এবার একটু বলে রাখি। আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা না একটা চেনের মতো। চেন মানে একটার সাথে একটা আন্তঃ সম্পর্কে সম্পর্কিত। কিরকম ব্যাপারটা দেখো, তোমার যদি সাধারণ কোনো বিষয় নিয়ে কেস করতে হয়, তোমাকে একটা সাধারণ বিষয় নিয়ে কেস করতে হলো, মানে একটা কোথাও চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তুমি কোথায় সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারবে? আমাদের কিন্তু আগের দিনই পড়ে দেওয়া বিষয়। ইন কেস আমাদের কোনো সাধারণ বিষয় নিয়ে কেস করতে হলো, আমরা কোথায় যাব? ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কি যেতে পারবো না? পারবো না, পারবো না।
আরো ধরতে গেলে সময় এদিকের পড়া হবে কি করে, অবশ্যই ধরবো ইশিকা। তাহলে কোথায় যেতে হবে? তার জন্য যেতে হবে আমাদের তোদের বাড়ির পাশে যে কোর্ট আছে সেই কোর্টগুলোতে। এবার কারোর বাড়ি বিভিন্ন জেলা সদরে, কারোর বাড়ি নর্মালি অন্য জেলার অন্যান্য জায়গাতে। তো তোমার কাছে ধরো যে কোর্টটা রয়েছে, এবার এক একজন এক এক জায়গায় থাকো, সেটা তো আমি জানি না কে কোথায় থাকো। আমি যদি কলকাতার বেসিসে বলি, আলিপুর। আলিপুর কিন্তু অ্যাকচুয়ালি তোমার সদর শহর অব দ্য সাউথ 24 পরগনা, যেখানে এই জালিপুর জু আছে সেটা কিন্তু কলকাতা নয় অ্যাকচুয়ালি, ওটা দক্ষিণ 24 পরগনা সদর শহর। তো এই আলিপুরে যেমন আলিপুর কোর্ট আছে, ঠিক আছে, এরকম অনেক কিছুই দেখতে পাবো আমরা। কি লো, হোয়াট ইজ নিবেদিতা প্রধান? কি মা, কি প্রবলেম তোমার এতবার লিখছো? লোট मतलब क्या? आई डोंट अंडरस्टैंड। আচ্ছা, লোয়ার কোর্ট এরকম কিছু বলতে চেয়েছো। আচ্ছা যাই হোক, দ্যাট ইজ কল দ্য সাবঅর্ডিনেট কোর্ট। ইংলিশে বলা হয় সাবঅর্ডিনেট কোর্ট, বাংলায় আমরা বলে থাকি অধস্তন আদালত। আচ্ছা আমাকে একটু বলিস, এই যে পলিটি পড়ছিস তোরা, এবার তোদের একটু কনফিডেন্স হয়েছে তো? কারণ দেখ, আমি এই কথাটা এই কারণে জিজ্ঞাসা করলাম, এই সাবজেক্টটা তোদের কাছে সকলের কাছে আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কাছেই অজানা সাবজেক্ট ছিল। নতুন করে একটা সাবজেক্টে একটা বয়সের পরে নতুন করে পড়ে সেটা থেকে নাম্বার তোলা ইজ নট আ ম্যাটার অফ জোক, এটা আমিও বুঝি। সেই কারণেই তোদের আমি জিজ্ঞাসা করছি, একটু হলেও বুঝতে পারছিস তো মা? ওকে, শুধু মাদেরই বলিনি, বাবাদেরও বলেছি আমি। ওকে চলো। আচ্ছা, এবার যদি দেখা যায় অধস্তন কোর্টে আমরা কিন্তু কেস করব সমস্ত কেস, ছোটখাটো কেসগুলোতে, মানে ছোটখাটো মানে এখানে খুন জখম রেপো এর আন্ডারেই চলে আসবে। এটা নয় যে সেটা বড় কেস বলে বড় কোর্টে যাবে, ডাইরেক্টলি সুপ্রিম হাইকোর্টে গিয়ে তুমি কোনো ধরনের কেস করতে পারবে না। এই যে অভয়া কাণ্ড হলো আমরা দেখেছি, সেখানে কি তোমার মনে হয়েছে ডিরেক্টলি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ডিরেক্টলি গেছে? একদম নয়, সেটা সাবঅর্ডিনেট কোর্টে গেছিল, ওটা অ্যাকচুয়ালি আলিপুর ওই রকম কোর্টে গেল, তারপর সেটা থেকে হাইকোর্ট, তারপর তো সুপ্রিম কোর্ট সুও মোটো দিয়ে নিয়ে নিল নিজেকে। ঠিক আছে, যাবো মা, যাবো বাবা, সন্দীপন, কোনো চাপ নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট, লোক আদালত, এগুলো সব অনেকগুলো কোর্ট আছে, ওটা আলাদা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফাস্ট ট্র্যাক কোর্ট মানে ভারতবর্ষে কেসের এত বোঝা, যে কেসের বোঝাগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য ভারত সরকার কি করেছে, মোবাইল কোর্ট, ছোট 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 কোর্ট বসিয়ে দিয়েছে, যাতে করে ওই কাজগুলো খুব তাড়াতাড়ি এগোয়। কারণ ভারতবর্ষে একটা কেস মিটতে, তোদের আইডিয়া আছে, একটা সিভিল কেস মিনিমাম একটা জেনারেশন চলে যায়। তোর দাদুর বেলার কেস তোর জেনারেশনও মিটছে না, তোর পরের জেনারেশন বা তারপরের জেনারেশনও মিটবে না হয়তো, এরকম কেস চলে। আর ক্রিমিনাল কেস মিনিমাম 7 থেকে 8 বছর, যেগুলো জেলে পচে পচে মরছে, 7-8 বছর পরে রায় ঘোষণা হচ্ছে, যাতে করে এইগুলো একটু তাড়াতাড়ি হয়, তার জন্যই এই ব্যবস্থা করা। ঠিক আছে, সুরজিৎ ভৌমিক আমার বাড়ির পাশের মেয়ে, বুঝলাম না কি বলতে চাইলি, যাই হোক কিছু একটা হবে। আচ্ছা, এই অধস্তন আদালতে কিন্তু সাধারণ কেসগুলো হয়ে থাকে। ওকে, সব কেস। এবার তোমার এই সাবঅর্ডিনেট কোর্ট যে রায় দিল, সেই রায়টা তোমার পছন্দ হয়নি, হতেই পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। আমার এগেনস্টে যদি কোনো কেস যায়, তো সুতরাং আমার সেটা পছন্দ হবে না, তো আমি সেটাকে কোথায় নিয়ে যেতে পারি? নেক্সট স্টেপে, মানে স্টেপ 1 যেটা ছিল, স্টেপ 2 তে নিয়ে যাব। মানে হোয়ার ইজ দ্য স্টেপ 2? স্টেপ 2 ইজ দ্য, আমাদের কি রয়েছে, হাইকোর্ট। স্টেপ 2 হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, আমার বাড়ির পাশের মেয়ে, না বাবা আমার বাড়ি তো কৃষ্ণনগরে। আচ্ছা যাই হোক, হাইকোর্ট হচ্ছে সেই কোর্ট যেটা হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় আদালত, এবং রাজ্যের সব ধরনের কেসগুলো এখানে তোলা যায় তখনই যদি এরা সেটাকে নেয়, তো নচেত নয়। ঠিক আছে, রাজ্যের সর্বোচ্চ আদালত হলো। এবার ইনকেস হাইকোর্টের রায়ও আমাদের পছন্দ হয়নি, হতে পারে, স্বাভাবিক ব্যাপার। বললাম যে আমার এগেনস্টে কেস গেলে, ভাই এটা খুব প্র্যাকটিক্যাল। ছোটবেলায় তোকে যখন একটা অঙ্ক পারিসনি, একটা জিনিস একটা কিছু লেখা লিখেছিস পারিসনি, কেটে দিয়েছে, তোর বন্ধুটিকে রাইট দিয়েছে স্যার বা ম্যাডাম, তোর যেমন বুকে লেগেছে, কষ্ট লেগেছে, স্যার ম্যাডাম ওর বেশি পার্সিয়ালিটি করো, বেশি নাম্বার দিয়েছে, আমাকে নাম্বার দিল না, মনে মনে গাল দিয়েছিস, ঠিক এখানেও সেম গল্প। তো আমার এগেনস্টে গেলে আমাদের কিচ্ছু ভালো লাগে, এটা হিউম্যান সাইকোলজি। আমি তোকে বলছি আমার ক্ষেত্রে হয়নি বা হবে না, অবশ্যই হবে। তো এটাই, তো সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের রায় আমার পছন্দ না, আমি কোথায় যাব বাবা? হাইকোর্টের রায় যদি আমাদের পছন্দ না হয়, আমাদের যাওয়ার জায়গা হচ্ছে
আরআরবি গ্রুপ ডিতে কেস বিষয়ের প্রশ্ন থাকবে, এটা কেসের কথা বলছি না আকাশ বাবা, এটা হাই সুপ্রিম কোর্ট বোঝাচ্ছি তোমাদের বাবা, ঠিক আছে বাবা আকাশ, বুঝলে বাবা? কেস থেকে প্রশ্ন থাকবে না এমন নয়, বাট জেনারেলি কেস থেকে প্রশ্ন দেবে না, বাট এটা তোমাদের যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে বাবা? আকাশ থেকে পাতালে এসো, এখন আপাতত বসো, আকাশ উড়ে যেও না, এখন ওড়ার সময় নয়, ঠিক আছে? বুঝেছিস বাবা? এখন মন দিয়ে পড়, তাহলে দেখবি উঠতে হবে না, নাহলে কিন্তু সারা জীবন উড়ে বেড়াবি, আর দাঁড়াতে পারবি না, বুঝলি? আর কেউ ডানা ধরে নিয়েও চলে যাবে না তোকে, দেখবি সবাই ডবল ডবল উড়ে বেড়াচ্ছে আর তুই একা একাই উড়ে বেড়াচ্ছিস। যে এখন ডবল ডবল আছিস, তুই থাকিসও, সেও দেখবি ছেড়ে চলে গেছে। আচ্ছা, তখন আমরা কোথায় যাব? তখন যাব আমরা সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? রেজের পড়া ওটা কি লিখেছেন? রাজ্যের সর্বোচ্চ আদালত, রাজ্যের সর্বোচ্চ আদালত। চলো, তো এবার হাইকোর্টের রায় পছন্দ না আমরা যেতে পারি সুপ্রিম কোর্টে। দেখ, এবার সুপ্রিম কোর্ট আমাদের এগেনস্টে রায় দিল, মানে আমার একজনের পক্ষে একজনের বিপক্ষে রায় তো যাবে, তো সুপ্রিম কোর্টের রায় পছন্দ হলে কোথায় যাব? কি মনে হচ্ছে? ইন কেস সরি সুপ্রিম কোর্টের রায় আমাদের চয়েস হলো না, হতে পারে, মানে হবেই, তো আমি তখন কোথায় যাব? বলো, सुप्रीम कोर्टेर राय पसंद ना होले कहाँ भी जाने का जगह नहीं है हमारा, यही तो प्रॉब्लम है। প্রেসিডেন্ট হাই কোর্টে যাবো, বাহ 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 বাহ, প্রেসিডেন্টের কাছে তো যে কোনো কোর্ট থেকে যাওয়া যায়, সুপ্রিম কোর্টের রায় পছন্দ হলে প্রেসিডেন্টের কাছে যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, প্রেসিডেন্ট কিছু কিছু প্রিভিলেজ পায়, সেটা সব কোর্টেই একই নিয়ম, তিনি চাইলে কোনো কাউকে রাজক্ষমা করতে পারেন, তিনি মৃত্যুদণ্ডাদেশ রদ করতে পারেন, তবে সুপ্রিম কোর্টের রায় পছন্দ না হলে প্র্যাকটিক্যালি কোথাও একদম, কে বলেছি? সুরজিৎ, অল ডোর আর ক্লোজড, স্পেলিং ইংলিশটা ভুল লিখেছিস, মানে গ্রামাটিক্যালি মিস্টেক ছিল, অল ডোর আর ক্লোজড হবে, নট ক্লোজ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, কোথাও যাওয়ার জায়গা নেই। এবার এর প্রমাণ কি স্যার? এই যে কদিন আগে 26,000 শিক্ষকের চাকরি গেল, দেখেছিস? আশা করি সকলে আমরা দেখেছি ঘটনাটা। এই ঘটনাটার কে রায় দিয়েছিল? সুপ্রিম কোর্ট। সে কারণে সরকারি চাকরি পাওয়ার পরে তাদের চাকরি চলে গেল। এবং তুই বলবি স্যার তারপরে তো আন্দোলন হয়েছে, ভালো করে দেখতো সেই আন্দোলনে কোথাও বলা যে সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমরা মানে উড়িয়ে দাও, সুপ্রিম কোর্টের বিচারপতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম কোনো স্লোগান শুনেছিস? শুনিসনি, শুনবিও না। কারণ যদি সুপ্রিম কোর্টের এগেনস্টে কোনো রকমের কোনো দাবি দাওয়া উঠতো, তাহলে যে বা যারা, নির্বিশেষে সেটা সরকার পক্ষ করুক, সাধারণ মানুষ করুক, যে করুক, একদম সংবিধান উল্লেখিত রয়েছে যে সুপ্রিম কোর্ট তার এগেনস্টে কোর্ট অফ কন্টেম্প্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টকে অবমাননার দায় দিয়ে দিতে পারে। বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? তার জন্য যে আন্দোলনটা চলেছে সেটা কিসের এগেনস্টে ছিল? ভালো করে দেখ, রাজ্য সরকারের এগেনস্টে। কারণ ঘটনাটা ঘটেছে তো রাজ্য সরকার, মানে আমাদের মিস্টার মোটা বাবু এবং তার বহিরাগত ফ্যামিলি মিলিয়ে, তাই তো? মিস্টার অর্জুন, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা দেখেছিলাম অর্জুনের স্পেশাল পার্সনের ঘর থেকে গাদা গাদা টাকা পাওয়া গিয়েছিল তারপর। তো যাই হোক, এই আন্দোলনটা কিন্তু ওদের এগেনস্টে ছিল, নট সুপ্রিম কোর্ট। তো যাই হোক, মোট কথা মনে রাখবি, সুপ্রিম কোর্টের রায়ের জন্য এদের চাকরি চলে গেল, মানে চলে গেল, ওদের চাকরি ফিরিয়ে দেওয়া গেল না, তাই না? তো সুপ্রিম কোর্টের রায় হচ্ছে অপটিমাম। আবার দেখো আমাদের রাজ্যে এখন কি চলছে, ওই দেখবে ওবিসি কেসের জন্য সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ, কিন্তু তার মধ্যেও সুপ্রিম কোর্টের রায়ে এসএলএসটির পরীক্ষা কিন্তু হয়ে গেল, আপার প্রাইমারি টেট অ্যান্ড এভরিথিং, তাই তো? তো যাই হোক, এই সুপ্রিম কোর্ট হচ্ছে অপটিমাম কোর্ট, এটা আমরা এখন পড়বো। মাথায় বোঝা গেছে চেন সিস্টেমটা, নিচের তলার কোর্ট থেকে সাবঅর্ডিনেট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তবে হ্যাঁ, যদি ডাইরেক্টলি মৌলিক অধিকার আমাদের ভঙ্গ হয় কখনো, তাহলে সরাসরি আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে কেস করতে পারি। ইন কেস অফ দ্য ব্রিচিং অফ ফান্ডামেন্টাল রাইটস উই মে গো টু দ্য সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট ডিরেক্টলি। আন্ডারস্টুড? আচ্ছা, এবার চলে আসি আসল গল্পে। এবার এই সুপ্রিম কোর্টের কথা কোথায় বলা যায়, সুপ্রিম কোর্ট কবে তৈরি হলো, তার জন্য লিখে দেবো আমি তোমাদেরকে, খাতায় লিখে নাও। দেখো, সুপ্রিম কোর্ট যেটা আমরা দেখতে পাই, যার ছবি আমরা অলরেডি এখানে আছে না, ছবিটা দ্বারা দেখে নিচ্ছি, আই গেস আছে, হ্যাঁ, দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে কবে? চলো, এই সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে। কবে থেকে?
এই সুপ্রিম কোর্ট সরি যদি দেখা যায় তৈরি হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে যাকে বাংলায় বলা হয় ভারত শাসন আইন। এটা কত সালের? অনেকগুলি ভারত শাসন আইন হয়েছে, তার মধ্যে 1935 সালে যে ভারত শাসন আইন হয়েছিল তার থ্রু দিয়ে এটা কিন্তু জারি হলো। 1935 যে ভারত শাসন আইন, তার থ্রু দিয়ে ভারতে তখন কিন্তু ব্রিটিশ রাজ চলছে, সেই টাইম পিরিয়ডে বলা হচ্ছে ভারতবর্ষে একটা ফেডারেল কোর্ট তৈরি হোক। তখন নাম সুপ্রিম কোর্ট ছিল না। তো এই আইন অনুসারে 1937 সালে এই যে সুপ্রিম কোর্ট আমরা দেখি সেটা তৈরি হলো। তখন নামটা কি ছিল আমরা বলছি, তখন নাম ছিল ফেডারেল কোর্ট, তখন কিন্তু সুপ্রিম কোর্ট নাম হয়নি। ওকে, আর এই সুপ্রিম কোর্টটা তৈরি করেছিল, পরীক্ষায় দেয় না, জানার জন্য জেনে রাখ, মানে তখন ব্রিটিশ পিরিয়ডে দাঁড়িয়ে একজন ভারতীয় আর্কিটেক্ট, মানে ভারতীয় স্থপতি বা সিভিল ইঞ্জিনিয়ার যাই বলিস, তিনি এই সুপ্রিম কোর্ট বানাচ্ছেন। তার নাম কি? তার নাম হচ্ছে, মানে যিনি আর্কিটেক্ট ছিলেন তার নাম হচ্ছে গণেশ ভিখাজি দেউলিয়াকার। এটা মনে রাখার জন্য রাখিস, জেনারেলি পরীক্ষায় এই গণেশ ভিখাজি দেউলিয়াকারের নাম দেয় না। বাস তুই তোদের সবটাই যখন বলছে এটা বলে দিলাম, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেলে বোঝানোটা মিস করবো? মিস করার কিছু নেই, লাইভ রেকর্ডিং থাকছে। অ্যান্ড কোনো প্রবলেম হলে গ্রুপে তো আছিস, গ্রুপ থেকে সমস্ত ডিসকাশন, সমস্ত হয়তো সবসময় আমি তোদের হয়তো রিপ্লাই দিতে পারবো না, বুঝিসই, সুযোগ সুবিধা টাইম সবকিছুর ব্যাপার আছে, বাট অবশ্যই আমি রাত্রিবেলা দেখে রিপ্লাই তো করেই দেবো। গ্রুপে আছিস, গ্রুপে জয়েন হয়ে যা সকলে। আমি যতটা পারবো আমার এন্ডে, তোদের যা যা প্রবলেম হবে, দেখ আমি সত্যি বলতে মানে দেখ, আমি তোরা জানিস আমি আড্ডা কুইট করে নিচ্ছি, তোদের বলেও ছিলাম, তো সেটা বড় কথা নয়, আড্ডা কুইট করছি আড্ডার সাথে, কিন্তু তোরা তো স্টুডেন্ট, তোদের সাথে আমার কোনো প্রবলেম নেই। তো অবশ্যই আমি স্টুডেন্টদের খুব ভালোবাসি, তো আমি যতটা পারবো তোদেরকে হেল্প তো করেই দেবো আমি, ঠিক আছে? কিসের গ্রুপ? নর্মাল আমাকে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবি, গ্রুপে জয়েন হয়ে যাস, ঠিক আছে? নাম্বারটা লিখে নে, দেখ দিয়ে দিয়েছি নাম্বারটা, ঠিক আছে? জাস্ট হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবি, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবি, গ্রুপে জয়েন হয়ে যাস। ওকে, ঠিক আছে, দেখ দিয়ে দিয়েছি, সকলকে বলে দিলাম। যারা যারা জয়েন হতে চাস, আমি জোর করে জয়েন হওয়ার কোনো দরকারই নেই, বাট স্টিল যদি মনে করিস যে কোনো দরকার তোদের হবে, কোনো দরকার প্রয়োজন পড়বে আমাকে কোনো দিন, মানে কোনো হেল্পের জন্য, হেল্প মিনস পড়াশোনার হেল্পের জন্য, তো আই এম উইথ ইউ, উইথ অল অফ ইউ, নট অনলি ইউ, ঠিক আছে? চলো, সো যেটা বলছিলাম, এই আর্কিটেক্ট ছিলেন গণেশ ভিখাজি দেউলিয়াকার। ওকে, কে বলেছে শো করছে না? দেখ ভালো করে, শো করছে, শো করছে তো? হ্যালো, আচ্ছা, এবার যেটা বলবো, এরপর ভারতের সুপ্রিম কোর্ট কবে তৈরি হলো সেটা এবার আমি লিখিয়ে দেবো, লিখে দেব। দেখে নাও, এবার এই ভারতের সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার আগে, মানে এস্টাবলিশড হওয়ার আগে, তার একটা আইন তৈরি হয়েছিল, ঠিক আছে? ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হওয়ার আগে একটা আইন তৈরি হলো, কত সালে? আইনটা তৈরি হচ্ছে 26 জানুয়ারি 1950। এবার এখানে কেন লিখলাম এই বিষয়টা, এটা হচ্ছে যখন তোরা গুগল, এখনই গুগল করতে পারিস, গুগল সার্চ করে নে, লেখ সার্চে যে, মানে এখন করিস না, আফটার দ্য ইন্ডিকাম দ্য ক্লাসই করিস, যে ভারতের সুপ্রিম, দ্য ডেট অফ এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা দিবস কবে। অনেক সাইটে অ্যান্সার দিয়ে দেবে 26 জানুয়ারি, ঠিক আছে? এবার দেখ, চ্যাট জিপিটি বা জেমিনি আই বা পারপ্লেক্সিটিকে বিশ্বাস করিস না, কারণ ওগুলোতে একটু এদিক ওদিক থাকে, জানিসই তোরা এআই এ। কিন্তু জেনারেলি যদি কোনো সাইটের কথাও বলিস, অনেক অথেন্টিক সাইটে অ্যান্সার দিচ্ছে 26 জানুয়ারি 1950। অ্যাকচুয়ালি মনে রাখবি, এদিনকে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়নি, এদিন সুপ্রিম কোর্টের জন্য আইন তৈরি হয়েছিল, যেমন আমরা দেখেছিলাম। চলো, এই জন্য এদিনকে কি হলো, যেমন আমরা সংবিধানের ক্ষেত্রে দেখলাম না, সংবিধান গৃহীত হয়ে গেল 26 নভেম্বর 1949, বাট এস্টাবলিশ হলো 1950 সালে 26 জানুয়ারি, ঠিক সেরকম এদিন হলো সুপ্রিম কোর্টের আইন
তৈরি হলো এই সময়তে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট তৈরি হবে তার জন্য আইন। এরপর 28 জানুয়ারি 1950 সাল, ঠিক তার দুদিন পর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কবে হয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, হয়েছে। একবার লিখে আমাকে ডান লেখো, তারপরে আমরা বাকিটুকুতে যাবো এক এক করে। এবার এই যে সুপ্রিম কোর্ট তৈরি হলো কোথায়, মানে কত, একে একটা প্রশ্ন করেছিলি স্যার কত নাম্বার পার্ট কত নাম্বার আর্টিকেলস, চলো এবার দেখিয়ে দিই কত নাম্বার পার্ট কত নাম্বার আর্টিকেলস। যদি আমি দেখি এটা থাকলো, মানে যখন সংবিধান অনুসারে এটা থাকলো সংবিধানের পার্ট নাম্বার 5 এর মধ্যে 5 নাম্বার পার্ট, আর্টিকেল নাম্বার 124 থেকে 147, এই এতগুলো আর্টিকেলস কি কভার করেছে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয় রয়েছে এখানে, ওকে। এবার যদি দেখা যায়, যদি বলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা কোথায় বলা আছে, অনলি অন 124, 124-এ বলেছে ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হবে। এটা অনলি কেবল মাত্র 124 নাম্বার আর্টিকেলস এর মধ্যে মেনশন আছে যে ভারতে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হইবে। বুঝি আছো বাবারা, না বুঝো নাই? আমাকে একটুখানি কনফার্মেশন দিয়ে দাও তোমরা। হ্যালো হ্যালো হ্যালো, হাই। Understood or not? Tell me as soon as possible. একটা কোন একটা বাবা? আরে 26 কোনো অ্যাক্টের আলাদা নাম নেই, মানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত আইন যেটা পাস হয়েছিল 26 জান 1950 আমাদের স্বাধীনতা প্রজাতন্ত্র দিবসের দিন, এবং তার ঠিক দুদিন পর আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়ালি এস্টাবলিশমেন্ট দ্য প্রতিষ্ঠা হয়েছিল। আন্ডারস্টুড বাবা? হ্যালো হ্যালো হ্যালো, মাথায় ঢুকেছে তোমাদের? আচ্ছা, তো এটা কোথায় বলা থাকলো? সংবিধানের পার্ট নাম্বার 5 আর্টিকেল 124 থেকে 147 এর মধ্যে। পার্ট বিষয়টা বলুন। তিথি মা, তুমি কবে থেকে জয়েন করেছো ক্লাসে? এটা তো অনেক দিন হয়ে গেছে মা। আমি মাঝেও একদিন তোমাদের পার্ট শিডিউল এগুলো নিয়ে বুঝিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক নয় মা। ক্লাসের মধ্যে যদি এক জিনিস তোমাকে 10 বার বোঝাতে হয়, সো মানে আমি তাহলে সুপ্রিম কোর্ট পড়াবো কখন? তো একটু দেখে নিও, অলরেডি এগুলো হয়ে গেছে, তুমি ওদের ক্লাস করোনি বা মিস করেছো কোনো কারণে, একটু প্লিজ দেখে নিও। বাকিরা হয়েছে তো একটু প্রিভিয়াস ক্লাস দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাও ছোট্ট করে বলে রাখছি, পার্ট মানে যখন একটা বড় বই দেখবে, বড় বইয়ে যে গ্রুপ বা সেকশন সেগমেন্ট থাকে, মানে বেশি পেজের বইয়ে কন্টেন্ট বা সূচিপত্র অংশে দেখবে গ্রুপ ভাগ করা থাকে, গ্রুপের আন্ডারে চ্যাপ্টার থাকে, ঠিক সেরকম ভারতের সংবিধানেরও গ্রুপ ভাগ আছে যেগুলোকে পার্ট বলা হয়। এবং যেমন এই গ্রুপের আন্ডারে চ্যাপ্টার থাকে নর্মাল বইয়ে, ঠিক সেরকম ভারতের সংবিধানেও আছে কি আর্টিকেলস, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, এটা ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ওই একটা হয়েছে তো সকলের? চলো। হ্যাঁ, ওটা পার্ট 5, আরে রোমান 5, 5 ক্লাস 5 যেমন লিখতিস। ওরে বাবা রে চন্দন, হলো। গণপরিষদের মোট কমিটি কি টোটাল 22টা? না বাবা, টোটাল 22টা, 13 আর 8 যোগ কর, তাহলে কতগুলো হচ্ছে হিসেব কর। 13 আর 8-এ 22 হয়, যদি 13 আর 8-এ 22 হয় তাহলে 22 হবে, হিসেব করে দেখ কতগুলো হচ্ছে। 13 আর 8 মিলে কি 22 হয়? আগে বল আমাকে। হলো, চলো এই হিসেবটুকু তুমি নিজেই জানো। আচ্ছা, এবার যদি দেখা যায় যে আমাদের সুপ্রিম কোর্টে, দেখো সুপ্রিম কোর্ট তো জড় বস্তু, সুপ্রিম কোর্ট তো আর একা একা চলতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় সুপ্রিম কোর্টে কতজন সদস্য ছিলেন, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, সুপ্রিম কোর্টের টোটাল মেম্বার মানে বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। ওয়াই দিস চেঞ্জ? দ্য চেঞ্জ ইজ দ্যাট যে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা আর্টিকেল 24-এ আছে তো স্যার, তাই তো বললাম মা আমাকে, ম্যাডাম আপনাকে তাই বলেছি তনু মা, দেখ আমি তাই বলে দিয়েছিলাম যখন আমি এখানে ডাট মারলাম এই যে 124 নাম্বার আর্টিকেলসে, যখন বলি কথা এত আস্তে আস্তে কথা বলছি, তাও তুই যদি না শুনিস আমি কি করব? তাহলে বলবো একটা হিয়ারিং এইডস লাগা কানে, কানের প্রবলেম, এছাড়া কিছু বলার নেই তোকে।
আমি কি দেখ এখানে দাগ দিয়েছিলাম তো, দেখে বলে দিলাম না যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা 124-এ, আর 124 থেকে 47 সুপ্রিম কোর্ট সংক্রান্ত সমস্ত বিষয়ে কথা বলা আছে। তো এবার এই 124-এই বলা আছে সুপ্রিম কোর্টের মধ্যে কারা কারা থাকবেন, একজন প্রধান বিচারপতি এবং আর থাকবেন আদার জাজেস। এবার প্রথমে 7 জন বিচারপতি ছিলেন, এটা নিয়ে তৈরি হয়েছিল সুপ্রিম কোর্ট, বাট যারা সংবিধান লিখেছিলেন তারা খুব ভালো করে জানতেন যত দিন যাবে কেসের বোঝা যেমন বাড়বে, কমপ্লেক্সিটি বাড়বে, আইনের জটিলতা এগুলো তো বাড়বেই, স্বাভাবিক ব্যাপার। তুই ভাব না, যখন তুই ছোট ছিলিস আমরা ওই শার্লক হোমসের গল্পে আমরা বিভিন্ন সাইকোপ্যাথদের নিয়ে পড়তাম। আজকের দিনে তোর বাড়ির আমার বাড়ির আশেপাশে বা হয়তো নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর সাইকোপ্যাথ লোকজনদেরকে আমরা দেখে থাকি, যেটা একটু শার্লক হোমসে পাওয়া যেত। তো এটা না মানে দিনকে দিন কত রকমের জটিলতা বেড়ে গেছে, কত রকম খুন খারাপি, শুধু খুন খারাপি বলে না, অনেক রকমের মানে কি বলবো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আজকের দিনে বেড়ে গেছে। এবং সেটা তুই ভাব না, তোর ব্যাংকের টাকা আগে কি করতো, ব্যাংকে ঢুকে ডাকাতি করতো টাকা, বা তুই টাকা নিয়ে বেরোচ্ছিস সেই সময় টাকা ছিনতাই করে পালালো, ছিনতাইবাজ ছিল। এখন তো ডিজিটাল ছিনতাইবাজ, তোকে একটা ওটিপি বললো, তুই না বুঝে এমন একটা পরিস্থিতি থেকে ফোন করলো, তুই ওটিপি দিয়ে দিলি, তোর ব্যাংক থেকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। তাই তো হচ্ছে। তো কেসের জটিলতা বেড়ে গেছে, তাই না? তো এটা সংবিধান প্রণেতারা জানতেন যত দিন যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে কেসের পরিমাণ, কেসের জটিলতা বাড়বে। তার জন্য তারা বলেছিলেন যে প্রয়োজন অনুসারে পার্লামেন্ট চাইলে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা ইনক্রিজ করতে পারবেন, মানে পরিবর্তন করতে পারবেন। ইনক্রিজ টার্মটা ইউজ করেনি, বলেছিলেন চাইলে আমাদের পার্লামেন্ট প্রয়োজন অনুসারে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু মেনশন করা দেওয়া ছিল। তো এটা ইনক্রিজ করেছে। কেমন হয়েছে আমি পুরো চার্ট লিখে দিচ্ছি, মনে করে তোরা লিখেও না, তোদের কাজে দেবে। দেখে নে কোন সালে কি কি চেঞ্জেস এসছে। আচ্ছা এখানে লিখবো ইয়ার্স মানে সাল, এদিকে থাকুক নাম্বার অফ জাজেস বিচারপতির সংখ্যা। দেখে নেওয়া যাক কি কি। 1950 থেকে 56, 1956 থেকে 60 এরকম সাল। কেন? তার কারণ হচ্ছে এই সময় ইনক্রিজ করেছে, সেই জন্য। মানে একদম কোনো নিয়ম নেই এই সাল থেকে এই সালেই করেছে এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আচ্ছা 77 থেকে 86, 1986 থেকে 2009, 2009 থেকে 2019 সরি বাবা, টিল ডেট হলো। এবার নাম্বার অফ জাজেস কিভাবে ইনক্রিজ করলো। আচ্ছা তার আগে বলে রাখি বিচারকের মানে সরি এটা লিখেন, সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা পরিবর্তনের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে। লেখা বুঝতে পারছিস? আমার কিন্তু জঘন্য হাতের লেখা, সো যদি বুঝতে না পারিস আমাকে একবার বলিস, আমি বলে দেবো। আচ্ছা জাজেসের সংখ্যা কি কি হলো দেখে নাও। আচ্ছা মনে রাখবে একজন প্রধান বিচারপতি, বাকিরা আদার্স থাকেন। তো প্রথমে ছিল 8 জন, 8 জনের মধ্যে একজন প্রধান, বাকি 7 জন আদার জাজেস, মানে অন্যান্য বিচারপতি, অবশ্যই সুপ্রিম কোর্টেরই। নেক্সট হলো 10 জন, একজন প্রধান, 9 জন আদার জাজেস। আচ্ছা তারপরে হলো 10-এর পরে 13 জন, একজন প্রধান, 12 জন আদার জাজেস। তারপরে হলো 17 জন, একজন প্রধান, 16 জন আদার জাজেস। তারপরে হলো 17-র পরে 25 জন, একজন প্রধান, বাকি 24 আদার জাজেস, 30 আদার্স। আর বর্তমানে যেটা রয়েছে টিল ডেট মানে এখনো অবধি টোটাল 34, 33 জন, একজন প্রধান, 33 আদার জাজেস। আন্ডারস্টুড বাবা?
আন্ডারস্টুড, বোঝা গেছে? একবার লিখে নিয়ে আমাকে প্রত্যেকে ডান লেখ, দেয়ারআফটার আমি বুঝতে পারবো যে তোরা আদৌ বুঝেছিস। হ্যাঁ মা, ওটা কমলিকা, ওটা পার্লামেন্ট লেখা। আমি তো বললাম হাতের লেখা খারাপ আছে, তুই যদি না বুঝতে পারিস আমাকে জিজ্ঞাসা করে বলে দেবো। ওটা পার্লিয়ামেন্ট লেখা। আন্ডারস্টুড। চল, হয়েছে। স্যার একটা কথা বলবো? একটা কেন, অনেকটা বলো, কোনো চাপ নেই, বলো তাড়াতাড়ি। আর একবার বলুন। আর একবার বলবো, লেখা তো আছে, যা বললাম এখানে লেখা আছে। সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের হাতে আছে, এবং সাল অনুসারে কি করে জাজের সংখ্যা ইনক্রিজ করেছিল সেটা। ক্লাসগুলোতে কি স্টেট লেভেল কোনো এক্সাম লাইক পুলিশ বা ক্লার্কশিপের টাইপের জন্য পলিটি কভার হয়ে যাবে? আমি তোকে একটা কথা বোধহয় প্রথম দিন বলেছিলাম সন্দীপন, আর যাই না তুমি শুনেছিলে বা শোনোনি, আমি এটুকু বলতে পারি যে লেভেলের পড়াচ্ছি, আমি তো জানি যে এই লেভেলের তুমি বইয়ে খুব একটু কম পাবে, আমি তোমাকে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেকেন্ডলি, এটা তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমস অব্দি কভার হয়ে যাবে, মেন্সের জন্য আরো ডিটেলসে পড়তে হয়, প্রিলিমস তো কভার হয়ে যাবে, এটুকু বলতে পারি। বাকি তুমি বুঝে নাও ডাব্লিউবিপি কভার হবে কিনা, গ্রুপ ডি কভার হবে কিনা, ক্লার্কশিপ কভার হবে কিনা, ঠিক আছে? আমি ওটা প্রথম দিনও বলেছিলাম, তোদের যে লেভেলটায় পড়াচ্ছি অনেক, মানে তোদের যে দরকার তার থেকে এক লেভেল আপ পড়াচ্ছি, এবং সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস অব্দি কভার হয়ে যাবে। ওকে তরুশ্রী, বোধহয় তুমি এটা কি বলছিলে, কি কথা বলবো বলো, কোনো অসুবিধা নেই, বলতে পারো। চলো, সকলের লেখা ডান তো, আমি কিন্তু নেক্সট স্লাইডে চলে গেলাম। আচ্ছা, এখানে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছিস। আচ্ছা, এই চেঞ্জটা কিন্তু 2019 সালের 9th of August থেকে হয়েছে, ডেটটাও মেনশন আছে নোটসে, আমি ওখানে দিইনি। আচ্ছা, এটা ছবি আর কি দেখবি, এটা থেকে বলার কিছু নেই। এবার আসি সুপ্রিম কোর্টের বিচারপতি কারা, মানে সরি, বিচারপতিদের যোগ্যতা কি কি যোগ্যতা নিয়ে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে। দেখো, প্রথমত ভারতের নাগরিক হতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে। সেগুলো দেওয়া যাবে না মা, সেগুলো দিয়ে আবার ডাউনলোড করতে হবে, সবসময় পসিবল না, অনেক কিছু নোটস পর রয়েছে, তোদের সেগুলো ডাউনলোড হয়ে যাবে। তুই পরে রেকর্ড দেখে নিও, লিখে নিও, কোনো চাপ নেই, রেকর্ড দেখে একবার দেখে নিও, ফাস্ট ফরওয়ার্ড রেকর্ডে চালিয়ে নিও, ফাস্ট ফরওয়ার্ডে দেখে নিলেই পারবে, জাস্ট লিখে নেবে ওই জায়গাগুলো। আচ্ছা, বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা হতে হবে? ভারতের নাগরিক, নাম্বার 1। আরে 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 বাবা, ঠিক হ, হ্যাঁ ছোট হয়ে গেলি, দাঁড়া। প্রথমত ভারতের নাগরিক হতে হবে, এ তো সব জায়গাকার কমন। নেক্সট যে অপশন, সেটা কিন্তু অর অপশনে আছে, এটা অর আছে। নেক্সট অপশনের মধ্যে, মানে এটা 2, 3 হিসেবে আমি কাউন্ট করব অপশন হিসেবে। প্রথমত ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে টানা 5 বছর বিচারপতি হিসেবে থাকলে সে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য। অথবা বলছে এটা ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে টানা 10 বছর অ্যাডভোকেট হিসেবে থাকলেও সে জাজ হওয়ার যোগ্য। ন্যূনতম 5 বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে থাকলে সে জাজ হওয়ার যোগ্য, অথবা টানা 10 বছর অ্যাডভোকেট হিসেবে থাকলে সে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যোগ্য। ভারতবর্ষের যে কোনো হাইকোর্টের ক্ষেত্রে এটা নিয়ম। অথবা আরো একটা অপশন, যেটা লিখে নাও, এখানে লেখা নেই, সেটা হচ্ছে রাষ্ট্রপতির চোখে, যদিও পরবর্তীকালে নিয়মটা চলে গেছে এই জন্য এখানে লেখা নেই, রাষ্ট্রপতির চোখে
যথাযোগ্য আইনজ্ঞ, রাষ্ট্রপতি যদি কাউকে মনে করে যে কেউ যথাযোগ্য আইনজ্ঞ, তাকেও কিন্তু সুপ্রিম কোর্টে জাজ করতে পারেন আইনজ্ঞ হলে। এই তিনটের মধ্যে যে অপশন দেওয়া আছে অর এই তিনটের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া, এবং সাথে ভারতের নাগরিক হলে যে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের জাজ হতে পারেন। এবার এখানে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, স্যার এই ক্রাইটেরিয়াগুলো যে ফুল করেছে, মানে কেউ হয়তো 5 বছর জাজ আছেন বা কেউ অ্যাডভোকেট হিসেবে হাইকোর্টে 10 বছর কাটিয়েছেন, তাহলে সেই হয়ে যাবে বা রাষ্ট্রপতি থেকে যথাযোগ্য আইনজ্ঞ? বাবা, আমাদের ভারতবর্ষে না সবচেয়ে বড় পরীক্ষা, মানে কম্পিটিটিভের অ্যাসপেক্টে যদি দেখা যায়, সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আইএএস। হ্যাঁ, যদি বলো কঠিনতম পরীক্ষা, জানো ভারতবর্ষের কঠিনতম পরীক্ষার নাম কি? যদিও জিকের প্রশ্ন, এটা একটু ডেপথের প্রশ্ন, বলতে পারবে? ভারতের এবং পৃথিবীর দ্বিতীয় কঠিনতম এক্সাম, যেটা ভারতের কঠিনতম এক্সাম, এনিওয়ান, কেউ জানো? দেখি। সিএ? না, সিএ নয়। চার্টার অ্যাকাউন্টেন্ট এক্সাম নয়, না না, আমি যাবো। অ্যাডভোকেট মানে কি? যাবো চন্দন, আমাকে আমার প্রশ্নের উত্তরটা আগে দাও। না, ইউপিএসসি নয়, না ইউপিএসসি নয়। ভারতবর্ষের সবচেয়ে আইআইটি, হ্যাঁ ঠিক বলেছিস, আইআইটি মিনস অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্স, যেই দুটো ভাগ হয়, যেই মেন যেটা জানুয়ারি মাসেই হচ্ছে, আর একটা যেই অ্যাডভান্স হয় এরপরে, এটা এপ্রিল মাসে হবে। এই যেই অ্যাডভান্স দিয়ে, যেটা জেনারেলি আইআইটি, একটু পরের দিকের র্যাঙ্ক অনেক এনআইটিতে যায়, এনআইটি অ্যাকচুয়ালি তোমার এই রিসার্চ ওয়ার্কের যেটা যায়, তারা করতে পারে ইঞ্জিনিয়ারিং এ। যাই হোক, তো এরা অ্যাকচুয়ালি মানে এই এক্সামটা সবচেয়ে টাফেস্ট এক্সাম, ওকে। অ্যান্ড এটা দ্বিতীয় টাফেস্ট এক্সাম ভারতবর্ষে আইএস, মানে ইউপিএসসির আন্ডারে যে আইএস এক্সাম হয় সেটা। আমি কালকেই বলেছিলাম যে ইউপিএসসি মানে শুধুমাত্র আইএস নয় বা আইপিএস নয়, তো আইএস এর যে এক্সাম সেটা সেকেন্ড টাফেস্ট। আর পৃথিবীর অ্যাসপেক্টে টাফেস্ট এক্সাম হচ্ছে চীনের একটা এক্সাম, যেটা হচ্ছে গারোক। সেকেন্ড টাফেস্ট যেই অ্যাডভান্স, যেটা ভারতবর্ষে হয়। আর থার্ড টাফেস্ট আমাদের ইউপিএসসি মানে আইএস এর এক্সাম। বোঝা গেল? ক্লিয়ার? এটা কোনো ভুলিস না। আচ্ছা, আর অ্যাডভোকেট মানে কি? অ্যাডভোকেট, আচ্ছা তোদের দুটো জিনিসের পার্থক্য বলি। কেউ কেউ জানিস লয়ার আর অ্যাডভোকেট? হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লয়ার আর অ্যাডভোকেট? ললিত সেন, তুমি যে অ্যাডভান্স দিচ্ছ, তুমি যেই অ্যাডভান্স দিচ্ছ, কেউ আছো যে অ্যাডভান্স দিয়েছো বা মেন্স দিয়েছো? মেন্স তো আই গেস অনেকেই দিয়েছো, যারা মানে 12th-এ পিসিএমবি ছিল তাদের, বা অ্যাকচুয়ালি পিসিবি থাকলেও পিসিএম থাকলেও হবে। প্রবলেম হচ্ছে অডিও আগেই আর ভিডিও পরে আসছে, ওটা তোমার প্রবলেম হচ্ছে বাবা, তোমার নেটওয়ার্ক ইস্যু করছে, ঠিক করে নাও। ভয়েস আগে আসছে সবার। হ্যালো 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 হ্যালো, হাই। এই মরেছে রে আমাদেরও স্যার, দাঁড়া আমাকে আবার রিজয়েন করতে হবে। ওয়েট 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 ওয়েট, নিট ইউজি দিয়েছিলে, পাস করোনি নিট ইউজি? হলো? হ্যালো হ্যালো, am I audible and visible also বাবা? চটপট বল, আমাকে শুনতে আর দেখতে পাচ্ছিস সকলে? এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? যে ইস্যুসটা হয়েছিল, আই গেস ইট ইজ নাও ক্লিয়ার। ওকে 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 চলো। সো যেটা নিয়ে কথা বলছিলাম, যে অ্যাডভোকেট আর লয়ারের মধ্যে ডিফারেন্স জানিস না। দেখ, কেউ একটা বলি লয়ের স্টুডেন্ট, হ্যাঁ ঠিকঠাকই বলেছিস। বেসিক্যালি যারা ল পড়তে গেলে কি করতে, অ্যাকচুয়ালি এলএলবি মানে গ্র্যাজুয়েশন লেভেল যেটা, তারপরে এলএলএম মাস্টার্স লেভেল যেটা। তো মোদ্দা কথা, যে এলএলবি করে এসছে সে হচ্ছে লয়ার। সে অ্যাকচুয়ালি নিজে কোনো কেস লড়তে পারে না। নিজে মিনস নিজের আন্ডারটেকেনে কোনো কেস, নিজে একটা কোনো কেস নিয়ে সেটাকে লড়তে পারবে এমন নয়, কেউ তাকে কেস দিলে সে লড়তে পারবে এমন নয়। সে জুনিয়র লয়ার হিসেবে কোনো সিনিয়র লয়ার আন্ডারে কাজ করতে পারে, মানে কেস লড়তে পারে, বাট নিজের আন্ডারে নয়। বাট যখনই সেই লয়ার আমাদের ইন্ডিয়ার যে বার কাউন্সিল আছে, বার কাউন্সিল অনেক আবার বার ভাবিস না, ঠিক আছে? এটা বার কাউন্সিল, মানে যেখানে অ্যাডভোকেটদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। যদি তুমি রেজিস্টার্ড অ্যাডভোকেট হও, মানে লয়ার হও, তাহলে তোমাকে অ্যাডভোকেট বলা হবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কোনো চাপ আছে? একদম নন্দিতা,
ক্লিয়ার তো? ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে যথাযোগ্য এই ৩ টের মধ্যে যেকোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুমি হবে। এবার ওই যে বললাম, তোমরা আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় এক্সাম আইএএস দেওয়ার জন্য ক্রাইটেরিয়া কি লাগে? মানে যদি ভারতের কম্পিটিটিভ এক্সামের কথা বলি, হ্যাঁ, ইও কম্পিটিটিভ, যেই তো সবাই দিতে পারছে না, যে অ্যাডভান্স, কিন্তু নরমালি যারা গ্র্যাজুয়েট, যেকোনো শাখার গ্র্যাজুয়েট, যেকোনো মাধ্যমে গ্র্যাজুয়েট হয়েছে, গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু ইউপিএসসি বসতে পারো। সেখানে তোমার এডুকেশনাল মার্কস কিচ্ছু মানে ভ্যারি করে না। তুমি 3rd ডিভিশনে পাস করেছো কি 4th ডিভিশনে, কিচ্ছু ভ্যারি করে না, তুমি বসতে পারো। এবং ওই মার্কসের মানে একাডেমিক্সের মার্কস নিয়ে কিচ্ছু এসে যায় না। কেউ 3rd ডিভিশনে পাস করলো, সে দেখা গেলো আইএএস এর ফার্স্ট র্যাঙ্কও করতে পারে এবং সেই টপ পোস্টে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এগুলো জন্য মানে তুমি ধরো একজন গ্র্যাজুয়েট, অনেকেই গ্র্যাজুয়েট আছো, অনেকে মাধ্যমিক পাস, অনেকে 12 পাস। তো মাধ্যমিক পাশের পরে প্রচুর চাকরি পাওয়া হয়, 12 পাশের পরে প্রচুর চাকরি পাওয়া হয়। তোমরা কি চাকরিগুলো পেয়ে গেছো? বা গ্র্যাজুয়েট হলেই ভারতবর্ষে চাকরি পাওয়া যায়, চাকরি পেয়ে গেছো? পাওনি কিন্তু। ঠিক সেরকমই এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্যতা। বাট এই যোগ্যতা থাকলেই কেউ তোমার মানে সুপ্রিম কোর্টের জাজ হয়ে যাবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি নয়। মানে এটা যোগ্যতাটা মিনিমাম থাকতেই হবে। বুঝেছো? ইয়েস অর নো? আচ্ছা, বিচারপতিদের এবার নিয়োগ করা হয় কি করে? আমরা চলো নিয়োগের কনসেপ্টে চলে আসি। ঠিক আছে? তো বিচারপতিদের নিয়োগের জন্য একটা প্রসেস আছে, যে প্রসেসটার নাম হচ্ছে কলেজিয়াম। যে প্রসেসটার নাম কি বললাম? কলেজিয়াম। এর কোনো বাংলা হয় না। ঠিক আছে? কলেজিয়াম সিস্টেম বলা হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই তুমি ডিস্টেন্সে যে কোনো রিকগনাইজড জায়গা থেকে মানে তুমি যদি আন্ডার গ্রাজুয়েট কোর্স করো তাহলেও হতে পারবে, কোনো অসুবিধা নেই। ডাব্লিউবিসিএস, ইউপিএসসি সব দেওয়া যাবে একদম। শুধু ডাব্লিউবিসি ইউপিএসসি করো, তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, যে কোনো পরীক্ষা, এখানে কোনো একাডেমিক্স এর মার্কস কিচ্ছু ভ্যারি করে না, মানে কিছু ক্যারি ফরওয়ার্ডই হয় না। ঠিক আছে? শুধু একাডেমিক্স এর যে এক্সাম, তুমি সিএসসি তে বসছো, কলেজ সার্ভিস কমিশন, সেক্ষেত্রে তোমাকে নেট পাস হতে হচ্ছে, এই সমস্ত ব্যাপার স্যাপার লাগে। তুমি এসএসটি যাও, সেখানে ওই তুমি কত মার্কস পেয়েছো সেই নাম্বারের গুলো আসে। বাট ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, রেল বলো, ব্যাংক বলো, যে কোনো আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সো কল্ড, মানে সেটা পুলিশ হতে পারে, যে কোনো এক্সামে কোনো মার্কসের ভ্যারি করার শুধুমাত্র একটা মিনিমাম কোয়ালিফিকেশন লাগে। যে এক্সামের জন্য, যেটা ডাব্লিউবিসিতে গেলে মাধ্যমিক পাস, কনস্টেবল যদি তুমি এসআই দাও তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন, এটুকুই। বাট সেখানে কিচ্ছু দেখবে না। না, ইন্টারভিউ মার্কস ডিডাকশন কিচ্ছু করে না। কোনো, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি মা, কি ললিত সরি ছেলে, যাই হোক, কোনো কিচ্ছু করে না। শুধু দেখে, তুমি যদি আজকে এসএলএসটির এক্সাম দিতে যাও সেক্ষেত্রে দেখবে, তুমি আজকে সিএসসি দিতে যাচ্ছ তখন তোমাকে দেখবে, যেটা একাডেমিক্স এর এক্সাম হয়, মানে তুমি কলেজ টিচার বা স্কুল টিচার হতে যাচ্ছ, তখন ওই মার্কসগুলো ভ্যারি করে। তুমি মাধ্যমিকে কত, উচ্চ মাধ্যমিকে কত, একটা পার্সেন্টেজ ওখান থেকে থাকে। বাট এই যে এক্সামস গুলো, সেটা রেল, পুলিশ, ব্যাংক, এসএসসি, তোমার কি বলে ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, ইনফ্যাক্ট ইউপিএসসি, কিচ্ছু মার্কস ভ্যারি করে না। ঠিক আছে? এই কারণে তো 12 ফেল করেও যাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেখানে আমি বলছিলাম যে আমাদের নিয়োগের জন্য যে পদ্ধতিটা, তার নাম হচ্ছে কলেজিয়াম। এই কলেজিয়াম পদ্ধতিতে কাদের নিয়োগ করা হয়? সুপ্রিম কোর্টের, এই যে আদার জাজেস কথা বললাম, সেটা সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক বা আদার জাজেসদের কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে? আর এই যে কলেজিয়াম সিস্টেম, এই কলেজের মধ্যে কারা কারা থাকেন? মানে মোদ্দা কথা, সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করছেন রাষ্ট্রপতি, বাট রাষ্ট্রপতিকে মেনশন করে দিচ্ছে এই কলেজিয়াম, যে আপনি এদেরকে নিয়োগ করুন। এবং এই যে কলেজিয়াম, তার মধ্যে কারা থাকছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, থাকছেন 4 জন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ বিচারক। সুপ্রিম কোর্টের 4 জন বরিষ্ঠ বিচারক এখানে থাকছেন। ওকে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এরা মিলে একটা কমিটি বা একটা প্যানেল রেডি করছে, এবং সেই প্যানেল অ্যাসপেক্টে, সেই প্যানেলের দেওয়া মতামত অনুসারেই সুপ্রিম কোর্টের অন্যান্য জাজেসরা কিন্তু নিয়োগকৃত হচ্ছেন। হ্যাঁ, অফিসিয়ালি সিল অ্যান্ড সাইন দিয়ে তাদের নিয়োগ করছেন কে? তাদের অফিসিয়ালি নিয়োগ করছেন রাষ্ট্রপতি। বাট তার আগে প্যানেল রেডি হয়ে যাচ্ছে, সেই প্যানেল অনুসারেই রাষ্ট্রপতি অফিসিয়ালি নিয়োগ করছেন। বুঝতে পারলে না বুঝতে পারোনি?
বুঝেছো? ইয়েস অর নো বাবা? সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হয় তাকে ভারতেরও প্রধান বিচারপতি হিসেবেই কাউন্ট করা হয়। বুঝলে বাবা? বলো আমাকে, কোনো প্রবলেম, চাপ कुछ भी है तो নিঃসংকোচে, মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে আমাকে বলতে পারো, मैं हूं तेरा पास। আচ্ছা, এবার এতে গেল আমাদের আদার জাজেসদের কথা, লেখা আছে অন্যান্য বিচারকদের নিয়োগ। তাহলে প্রধান বিচারক কি করে আসেন, চলো সেটাও বলে রাখি। মানে এই কমিটি যেটা রেকমেন্ডেশন করছে সেই অনুসারে নিয়োগটা হয়। প্রধান বিচারকের নিয়োগ দেখো নিয়ম অনুসারে মনে রাখবে, সবচেয়ে বয়স্ক বিচারক যিনি থাকেন, সবচেয়ে বরিষ্ঠ বিচারক, বয়স্ক শব্দটা ঠিক নয় অ্যাকচুয়ালি, বরিষ্ঠ বিচারক মানে ইংলিশে বলা হয় সিনিয়র মোস্ট জাজ যিনি থাকেন, বিচারকই হন সবচেয়ে বয়স্ক, মানে অবশ্য মনে রেখো সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারক যিনি থাকেন, সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারক কি হন, সুপ্রিম কোর্ট তথা ভারতের, মানে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি ভারতের প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারক হলো, কি লিখেছেন এই মরেছে রে, এই বাংলা ভাষাও বুঝতে পারছে না, খুব মুশকিল সানিয়া। যাই হোক, আমি বললাম the appointment of the chief justice in India or Supreme Court, the senior most judge of the Supreme Court has become the চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারকই হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। ঠিক আছে, হয়ে গেলে আমাকে ডান লেখো প্রত্যেকে। ডান ডান ডান, ওকে ওকে। আচ্ছা, সবাইকেই মানে তো বিচারক আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করছে, এটা তো জানো। এবার চলে আসি সুপ্রিম কোর্টের জাজেসদের রিমুভাল প্রসিডিউর। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলে রাখি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যদি দেখি আমরা, এরা কত বছর থাকে নিজেদের পদে, 65 বছর বয়স পর্যন্ত। এই কারণে দেখবে সুপ্রিম কোর্টের জাজেসরা বারবার চেঞ্জ হয়, বারবার নভেম্বর মাসের আগেই বোধহয় জুলাই মাসে নতুন জাজেস আসলেন, আবার নভেম্বর মাসে আসলেন, মানে যে যার 65 বছর হয়নি তিনি তার আগে বয়স্ক ছিলেন সবচেয়ে, তার আগে একজন বেরিয়ে গেলেন রিটায়ার করে, তারপরে তিনি বয়স্ক হলেন হিসাব মতো, সে কারণে তিনি থাকলেন। বাট তিনি মানে বিচারপতি থাকতে পারলে 3-4 মাস 5 মাস অবধি, আবার নভেম্বর মাসে আরেকজন এসেছেন বিচারপতি হিসেবে, তিনি কন্টিনিউ করছেন এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পদ। তো মধ্য কথা 65 বছর বয়স অবধি যদি দেখা যায়, একদম এটা ম্যান্ডেটারি, যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের জাজেসরা তাদের পদে থাকতে পারেন। ঠিক আছে, এবার এদের পদচ্যুতি মানে কিভাবে তারা নিজের পদ থেকে সরেন, অনেকগুলো কারণ, তার মধ্যে একটা স্বেচ্ছায় পদত্যাগ, যাকে আমরা রেজিগনেশন বলি বা রিজাইন বলি, সেটা। যদি তার মৃত্যু হয়, ভাই মৃত্যু হলে তো মৃত্যু তো কারোর হাতে নেই, যে কোনো সময়, ধর আমি পড়াতে পড়াতে মরে যেতে পারি, নাথিং, কিচ্ছু করার নেই। আর নেক্সট হচ্ছে যদি দেখা যায় তাকে পদ থেকে সরানো যেতে পারে, এবার এই পদ থেকে সরানোর জন্য একটা কারণ আছে, কারণটা কি, সেটা হচ্ছে অযোগ্যতা বা অসৎ আচরণ। ঠিক আছে, তো এটা আমরা বুঝবো যে সুপ্রিম কোর্টের জাজকে তার পদ থেকে সরানো হয় কি করে। আমরা রাষ্ট্রপতি পড়েছিলাম, রাষ্ট্রপতির কাছে ইমপিচমেন্ট প্রসিডিউর আমরা দেখেছি, তাই তো। ইমপিচমেন্ট কাকে বলে, যেখানে দেখা যায় যে যে পদ্ধতিতে কোনো যে রিমুভাল পদ্ধতিতে বেসিক্যালি পার্লামেন্ট হস্তক্ষেপ করে তাকে আমরা বলে থাকি ইমপিচমেন্ট। সুপ্রিম কোর্টের জাজেসদের রিমুভাল পদ্ধতিতেও, ইনক্লুডিং হাইকোর্টের জাজেসদের রিমুভাল পদ্ধতিতেও সেম প্রসেস, সেক্ষেত্রেও কিন্তু পার্লামেন্ট হস্তক্ষেপ করে। দ্যাটস ওয়াই এই যে মানে রিমুভাল,
এটাকে বলা হয় ইমপিচমেন্ট। তাহলে মনে রেখো সমস্ত রিমুভালকে আমরা ইমপিচমেন্ট বলতে পারি না, বাট সমস্ত ইমপিচমেন্টই কিন্তু রিমুভাল, তাই তো? এক কথা তো তাই, সমস্ত ইমপিচমেন্টকে রিমুভাল বলা যায় না, কারণ সব রিমুভালের ক্ষেত্রে এই সমস্ত রিমুভালকে ইমপিচমেন্ট বলা যায় না, কারণ সব রিমুভালের ক্ষেত্রে পার্লামেন্ট হস্তক্ষেপ করে না। বাট সমস্ত ইমপিচমেন্টের রিমুভাল, কারণ ইমপিচমেন্ট প্রসেস দিয়ে কোনো ব্যক্তিকে রিমুভ করা যায় পদ থেকে, তাই তো? সো দ্যাট ইজ, এবার এই ইমপিচমেন্ট বিশেষ কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বা বিশেষ কিছুগুলো পোস্টের ক্ষেত্রে, নট অনলি ব্যক্তি, পোস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আন্ডারস্টুড? তো সুপ্রিম কোর্টে জাজেসকে যে পদ্ধতিতে ইমপিচ করা হয় সেটার ক্ষেত্রে কি করা হয়? প্রথমত আমরা পার্লামেন্টে যাই। কোন কক্ষে যেতে পারি? পার্লামেন্টের যে কোনো কক্ষে। ইদার আমরা যেতে পারি রাজ্যসভা বিষয়টা তুলতে পারি, অথবা লোকসভাতে বিষয়টা আমরা উত্থিত করতে পারি। ইদার রাজ্যসভা অর লোকসভা, যে কোনো একটা হাউসে আমরা বিষয়টা তুলতে পারি। ওকে, এবার ইনকেস আমি যদি রাজ্যসভাতে তুলি, তাহলে 50 জনের সাইন লাগে। যদি লোকসভাতে তুলি তাহলে 100 জনের সাইন লাগবে। ঠিক আছে, যদি রাজ্যসভাতে তুলি তাহলে 50 জনের সাইন, লোকসভাতে তুললে 100 জনের সাইন কিন্তু লাগবে। মাথায় ঢুকেছে? এবার আমি ধরে নিয়েছি লোকসভাতে তুলেছি, ধরে নিয়েছি যে কোনো একটা কক্ষে, কিন্তু একসাথে তোলা যাবে না, যেটা আমরা রাষ্ট্রপতি ক্ষেত্রেও পড়েছিলাম। তো ধরে নিয়েছি লোকসভাতে তুললে এবার সেটা যায় লোকসভার প্রিজাইডিং অফিসারের কাছে। যদি রাজ্যসভাতে তোলা হয়, যদি 50 জন সাইন করে, তবেই সেটা যাবে রাজ্যসভার প্রিজাইডিং অফিসারের কাছে। লোকসভার প্রিজাইডিং অফিসারকে আমরা অলরেডি জানি স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রেও জানি, কালকে পড়েছি চেয়ারম্যান। তো আমি ধরেছি লোকসভাতে উঠেছে বিষয়টা, তাই স্পিকারের কাছে গেল। স্পিকার তখন কি করে, যেটা চেয়ারম্যানও করবে যদি রাজ্যসভাতে ওঠে, একটা 3 জন সদস্যের তদন্তকারী দল গঠন করবে। তদন্তকারী দল অর্থাৎ ইনভেস্টিগেটিং টিম ফর্মেশন করবে। ঠিক আছে, 3 মেম্বার্স ইনভেস্টিগেটিং কমিটি ফর্মেশন করবে। এবার এই 3 মেম্বার্স ইনভেস্টিগেটিং কমিটি ইনভেস্টিগেট করে দেখে যে সত্যি সত্যি সুপ্রিম কোর্টের যে জাজকে সরানো হচ্ছে তার আদপেও দোষ আছে কিনা, তার সত্যি ভুল ভ্রান্তি আছে কিনা সেসব দেখে। যদি দেখে সত্যি দোষ আছে তাহলে সেটা ফার্দার ফরওয়ার্ড করে, এবং ফার্দার ফরওয়ার্ডের ক্ষেত্রে যদি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সেটা সেই কক্ষের সদস্যদের হাতে যায়, এবং সেই কক্ষের সদস্যরা যে কক্ষে উঠেছিল, এখানে লোকসভাতে উঠেছিল, লোকসভার সদস্যরা যদি এটাকে 2/3 মেজরিটি বা যাকে বলা হয় এক কথায় বাংলায় বিশেষ সংখ্যা গরিষ্ঠতা দ্বারা পাশ করে দেয়, তাহলে সেটা লোকসভাতে পাশ হয়ে গেল। ওকে, নেক্সট এটা চলে যায় আমাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস কোনটা? দ্যাট ইজ আর রাজ্যসভা। এটা নেক্সট টাইম রাজ্যসভাতে যায়। এবার ইনফ্যাক্ট যদি রাজ্যসভার সদস্যরাও দেখা যাচ্ছে এটাকে 2/3 মেজরিটি পাস করে দিল, তারপর আবারও বলছি রাজ্যসভা সেকেন্ড হাউস হবে এমন নয়, যদি রাজ্যসভা ধরে তাহলে লোকসভা সেকেন্ড হাউস হবে, ভাইস ভার্সা। এখানে লোকসভাতে তুলেছিলাম তাই রাজ্যসভা সেকেন্ড হাউস হয়েছে। রাজ্যসভা সদস্যরা 2/3 মেজরিটি পাস করে দিলে তারপর রাষ্ট্রপতি তার সিল অ্যান্ড সাইন দিয়ে, যদি দুটো কক্ষেই পাস হয় তখনই রাষ্ট্রপতি তার সিল অ্যান্ড সাইন দিয়ে সেই বিচারককে ইমপিচ করেন। বুঝতে পেরেছো? যদি এরা হয় তখনই রাষ্ট্রপতি তার সিল অ্যান্ড সাইন দিয়ে সেই বিচারককে ইমপিচ করবেন। বুঝলে? ইয়েস অর নো? এবার কোন কারণে ইমপিচ করা যায়, কারণটা আমি যদিও লেখা ছিল আমি এখানে লিখে দিচ্ছি, মানে নোটসে লেখাই আছে। কারণ দুটো হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো একসাথে হতে পারে। এক তো তার মিসবিহেভিয়ার অর্থাৎ যাকে বলা হয় অসৎ আচরণ, আর একটা হচ্ছে তার অযোগ্যতা। হলো? ইয়েস অর নো? প্লিজ এনশিওর মি, প্লিজ একটু জানাও সকলে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি। সুপ্রিম কোর্টের জাজেসদের যে অপসারণ পদ্ধতি, দ্যাট ইজ হ্যাঁ, তবে শেষ অবধি কিন্তু রাষ্ট্রপতি তাকে সরান পদ থেকে।
মাথায় ঢুকেছে স্যার ম্যাডামদের? হ্যালো 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 হাই, এনশিওর মি, আমাকে একটু জানাও সকলে। আজকে আমরা এই অবধি পড়বো। সুপ্রিম কোর্টের কাজটা জাস্ট নেক্সট দিন দিলেই হয়ে যাবে, কারণ একদিনে শেষ হবার নয়, মানে একটুখানি বাকি থাকবে, ওটা নেক্সট দিন আমরা পড়ে নেব। তো পলিটি হলেও পলিটি এবার একটু ভালো লেগেছে আশা করি। এর মধ্যে প্রচুর কিছু আছে। বললাম যে আমি তোদের প্রথম দিন কথা দিয়েছিলাম, আমি জানি সাবজেক্টটা সত্যি বলতে আমি তোদের বলতে পারি ইটস এ বোরিং সাবজেক্ট, বাট এই প্রত্যেকটা বিষয় আমাদের লাইফে বোরিং হতে পারে, বাট বোরিংটাকেও ভালো করে নিতে হবে। হয় না সময় বাড়িটা বোরিং লাগে আমাদের, অনেকের ক্ষেত্রে লাগতে পারে, অনেকের স্কুল বোরিং লাগতো, বাট স্টিল দেখ এখন যখন স্কুল ছেড়েছিস মনে হয় স্কুল লাইফটা দারুণ ছিল মনে হয়। আবার যখন তুই বাড়ি ছেড়ে আসবি, হয়তো কাজের সূত্রে বাইরে থাকবি, তখন মনে হবে ওই বোরিং মা বাবাটাই ভালো ছিল। তো এটাই আমাদের ছেড়ে যাওয়ার পরে বোরিং মনে করার থেকে আমার মনে হয় যখন চলছে সেটাকে বোরিং ভেবে সেটাকে ভালো করে রাখার আমরা চেষ্টা করি। তো কারণ না হলে তো চাকরিটা পাওয়া যাবে না, তাই আমরা পলিটিটাকেও এরকম বোরিং মনে হতে পারে এখন, বা মনে হচ্ছে হয়তো এখন, বাট স্টিল আমরা চেষ্টা করবো সেটাকে আনন্দ দিয়ে পড়ার, এবং আনন্দ করে পড়লে যে কোনো সাবজেক্ট আমরা ভালো, মানে ভালো না লেগে পারবে না আমাদের কাছে। আর সাবজেক্টে যখনই ভালোবাসবো সেটার ফিডব্যাকটা এমনই দেবে, ইউ ক্যান্ট ইমাজিন। একটা কথা মনে রাখবে, মানুষ বিট্রে করতে পারে, ইয়েস মানুষ বিট্রে করতে পারে, কিন্তু বই কখনো বিট্রে করে না। যেমন হয়তো পশুও বিট্রে করে, জেনারেলি কম করে, মানুষের থেকে পার্সেন্টেজে খুবই কম, কিন্তু বই কখনো তোমার সাথে বিট্রে করবে না, এটা মাথায় রেখো। পলিটি, রেলে পলিটি কি কাজে লাগে বাবা? অনেক কাজে লাগে। নিয়ম কানুনের সবকটাই তো পলিটির সাথে জড়িত, তাই তো? কারণ দুটো বলুন বাবা, লেখা আছে অযোগ্যতার অসৎ আচরণ, অযোগ্যতা আর অসৎ আচরণ। আমি সরে যাব? তাড়িয়ে দিচ্ছিস মা? চল সরে যাচ্ছি তোদের, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখ। একটু সরে যান, তাড়িয়ে দিলি, যা সরেই গেলাম, চল হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, আমার আর 1 মিনিট মতো দিতে পারবো তোদেরকে। ওকে, তাহলে আপাতত আমরা আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে গেট স্কেয়ার ফ্রম হিস্ট্রি আপ টু ক্লাস 10, বাট নাও আই এম গেটিং ইট ইজ লার্নিং পলিটি which are kind of similar with history. Yeah বাবা, রিটার্ন অনেক কম টাইম অনেকক্ষণ, 1 ঘন্টা, বাট ওই আর কি আমাদের পড়তে তো একটু সময় লাগে, জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং একটা জায়গা, মানে ইন্টারেস্টিং না, তোদের ইন্টারেস্ট করতে গিয়ে একটু সময় তো লেগেই যায়, এই আর কি। সো কাল আবার দেখা হবে তোর সাথে, ভালো থাকিস, কালকে দেখা হবে, কালকে কি বার? বুধবার, অবশ্যই দেখা হবে কালকে, ঠিক আছে? বেস্ট অফ লাক টু অল অফ ইউ বাবা, টাটা, টেক কেয়ার। যে পিওয়াইকিউসটা আছে ওখান থেকে শুধু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার গুলো করলেই হবে একদম নয়, মকও দাও, মক কোশ্চেনও করো, যেগুলো দেওয়া হচ্ছে, বা নিজেও একটু প্র্যাকটিস করো। শুধু প্রিভিয়াস ইয়ার করলে তো আর হবে না, প্রিভিয়াস ইয়ার মক সব করতে হবে, ঠিক আছে? চলো আর নয়, অনেক গল্প হলো।